যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। সহযোগী বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান হিসেবে এটা শুরু করা হয়েছিল, এবং যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চিন্তা এবং দর্শন সম্বন্ধে বোঝাপড়া তৈরি হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উদ্যোগের মতোই এই উদ্যোগও পিছিয়ে পড়েছিল, তারা আজকে আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই রাজনৈতিক শিক্ষা এবং রাজনৈতিক পরিষদ তৈরির যে লড়াই আমরা শুরু করেছিলাম এক সময়, সেই লড়াইটা চালু রাখা উচিত। পথ ভাগ হয়ে গিয়েছে। আমরা যেই রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল, সেই রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে। সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই। আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল, সেই সময়টা আর এর আগেও যখন আমার কাজের ধরন ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি। কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা, এবং সামনের দিনগুলো দেখার জন্য অতীত দেখা গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন গণভোটের জন্য সবাইকে বলছে এবং রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলছে, কিন্তু আমি একটু ইতিহাসের দিকে ফেরত যেতে চাই। আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র রাষ্ট্রের প্রশ্ন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা যেই সমাজে বসবাস করি, বাঙালির যদি বলি, অথবা আরও একটু স্পেসিফাই করে বললে বাঙালি মুসলমানের সমাজ, এবং বাঙালি মুসলমানের সাথে সাথে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এই সবগুলো সমাজের সম্মিলনে আমরা যে বাঙালি, এই যে আমরা জাতি হিসাবে দাঁড়ালাম, এই জাতি হিসাবে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সংস্কার। কেন? কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে, শিক্ষার্থীরা পড়তে আসে, এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, তারা অনেকগুলো সংস্কার উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির কারণে আমাদের বাপদাদারা কিছুটা পড়াশোনার সুযোগ পেয়েছে, তারা কিছুটা পড়াশোনা করে আমাদেরকে পাঠানোর সামর্থ্য অর্জন করছে, আমরা পড়াশোনা করতেছি বা করেছি। তো এই যে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি, যেটা শেরেবাংলায় কে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় সবচেয়ে শক্তিশালীভাবে ধরা পড়ে, যদি আপনারা দেখেন, সেটা আপনার টেনেন্সির বিষয় হোক, কৃষকদের আপনার কর রেয়াতের বিষয় হোক, সেটা প্রাইমারি শিক্ষা বিষয় হোক, সেটা দোকান মালিকদের সমস্যা সমাধানের বিষয় হোক, সবগুলো জায়গায় যেখানে বাঙালি মুসলমান বিশেষ করে পিছিয়ে পড়েছিল, সেখানে তারা যে সংস্কারগুলো করেছিলেন, এই জন্য পাকিস্তান আন্দোলনের ভিতর দিয়ে পাকিস্তান রাষ্ট্র হয়েছে। আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। সেই পূর্ব পাকিস্তানে সোহরাওয়ার্দী সাহেব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি যখন সংস্কারের চেষ্টা করলেন, ওনার ক্ষমতার মেয়াদ যে এতটুকু কম, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
ক্ষমতার যারা অংশীদার তারা সংস্কার বিরোধী ছিল। ফলে ওনাকে ইস্কান্দার মির্জা, যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার সলায় এবং ওনার চক্রান্ত, যেটাই বলেন, চক্রান্ত বেশি দিন টিকে না, চক্রান্ত খুবই খারাপ জিনিস। উনিও পরে আইয়ুব খানের কাছে পরাজিত হয়েছেন। তো বিষয়টা হচ্ছে, সোহরাওয়ার্দী যেখানে ফেল করছেন, শেরে বাংলায় কে ফজলুল হকও ফেল করতেন, যদি না, এবং ফেল করছেনও। কিছু একটা দীর্ঘ সময় লাগছে তাকে এই কাজগুলো করতে, এবং পাকিস্তান হওয়ার পরে অনেক কিছু জিনিস সলিডভাবে আমরা পেয়েছি, বিশেষ করে টেনেন্সি অ্যাক্ট, যেটা আমরা করতে পারছি। এর আগে থেকে চেষ্টাটা হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে, শেরে বাংলায় কে ফজলুল হককে যারা বিরোধিতা করেছিল তারা ছিল এখানকার যেই ওই সময় সমাজপতি যারা ছিল, যারা আসলে ওই সময়ে জমিদার ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে, শুধু হিন্দুরাই জমিদার ছিল না, মুসলিম জমিদাররাও মুসলিম স্বার্থের বিরুদ্ধে ছিল। এই কথাগুলো বলা দরকার, এই কথাগুলো বলা হয় না। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে, এই সংস্কারের যে ইতিহাস, এই ইতিহাসের ভিতর দিয়ে আমরা কী পাইছি? শেরে বাংলাকে ফজলুল হক হোক, সোহরাওয়ার্দীর ব্যর্থ প্রচেষ্টা হোক, এর পরবর্তী বাংলাদেশ গঠনের পরে যারা চেষ্টা করছে কিছু কিছু সংস্কার, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অনেকগুলো কাজ চেষ্টা করেছেন, সেগুলো ওনার শাহাদাতের কারণে হয়তো অনেক পিছিয়ে গেছে কিছুটা। আমরা যদিও সমালোচনা করি, হোসেন মোহাম্মদ এরশাদ কিছু কাজ করেছেন। তো আমরা বলতেছি যে এই যে সংস্কারের ধারাবাহিকতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি দরকার ছিল, সেই সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি কি আমাদের হয়েছে কি? যদি অভ্যুত্থানের পরে যদি 1.5 বছর দেখেন, আমাদের কোনো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয় নাই। মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের কিছু, ইনক্লুডিং মি, ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক হচ্ছে একটু ভালো খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে। কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই, বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজড আছে, যারা বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্য ইকোনমিক, সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল, তারা কি উঠে দাঁড়াইতে পারছে কিনা? তারা যদি উঠে দাঁড়াইতে না পারে, তাহলে আমি মনে করি আমরা 100 বছর পিছিয়ে আছি। কারণ 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যেই কাজ করে সফল হয়েছিলেন, একটা বৃহৎ পুশ দিতে পারছেন, বড় সড়ো পুশ দিতে পারছেন আমাদের আমাদের যেই পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য। সেই বড় সড়ো পুশ আমরা এত রক্তারক্তির পরে, 2000 লাশের পরেও, 2000 কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম না। সো আমরা ব্যর্থ, এটা আমরা ধরে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে। আমাদের বক্তৃতা দেওয়াটা খুবই ভালো, বক্তৃতা সবাই দেওয়া উচিত, বক্তৃতা দেওয়াটা ভালো অভ্যাস। কিন্তু বক্তৃতা দেওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমি পার্সোনালি আজকে এই পোডিয়াম থেকে বলতে চাই যে আমি অন্তত বাংলাদেশের জনগণ যাদের জন্য চেষ্টা করেছি, আমরা অবশ্যই সৎভাবে সকল ধরনের চেষ্টা আমি করেছি, সেই ফিরিস্তি আমি এখানে দিব না। কিন্তু আমরা কেন ব্যর্থ হলাম সেই গল্পটা বলি, তারপরে আমি রাজনীতি কিছু কথা বলে শেষ করি। আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো, তখন আমার স্পষ্ট মনে পড়ে 3রা আগস্টে কথা ছিল যে লেখা হবে এক দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে 1 দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, 2 তারিখ রাত্রে হয়ে যাক। কিন্তু আমরা এটা বললাম যে আমরা 3রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারে ঘোষণার ভেতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল না, ঘোষণার 3টি অংশ ছিল। সেই খসড়া আমরা লিখেছি। আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন, এটা হচ্ছে ফার্স্ট। আপনারা ক্লজ আকারে যদি ধরেন, এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থাকে আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যেই অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ,
আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এটা কি নিছক অনেক কতগুলো দস্তা দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।